দেশ জুড়ে জেএমবি সিরিজ বোমা হামলার 10 বছরেও শেষ হয়নি বিচার কাজ। সাক্ষী হাজির করতে না পারায় দীর্ঘায়িত হচ্ছে বিচার। মেইনলি সাক্ষীর কারণে এই বিচারটা হচ্ছে না। তো সাক্ষী হয়েছে ওই সময় যারা ঘটনাস্থলের আশেপাশে ছিল, দেখেছে তারা, তো তারা অনেকে ঠিকানা পরিবর্তন করে হয়তো চলে গিয়েছে। চট্টগ্রামে জেএমবির 35 সক্রিয় সদস্যের নাম পাওয়া গেলেও ধরাছোঁয়ার বাইরে তারা আনা যায়নি আইনের আওতায়। 17টি মামলায় প্রায় 50 থেকে 60 জন আসামি ছিল। নাম পেলেও তাদের ঠিকানাটা আমরা আইডেন্টিফাই করতে পারি নাই বলে তখন আমরা তাদেরকে আইনের আওতায় আনতে পারি নাই। যথাযথ সাক্ষী প্রমাণের অভাবে মামলা খারিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দর্শক, কারিগরি ত্রুটির কারণে দুপুরের সময় শুরু করতে দেরি হয়, আমরা দুঃখিত। আপনারা দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি মিজানুর রহমান কবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভেজাল প্যারাসিটামল খেয়ে 76 শিশু মৃত্যুর ঘটনার 23 বছর পর আরেক ওষুধ কোম্পানির পরিচালক সহ 6 জনের 10 বছর করে কারাদণ্ড, প্রত্যেকের 2 লাখ টাকা করে জরিমানা। মায়ার মন্ত্রী ও এমপি পদে থাকার বৈধতা চ্যালেঞ্জের রিটে হাইকোর্টের বিভক্ত আদেশ। কনিষ্ঠ বিচারপতি খারিজ করলেও রুল জারি সিনিয়র বিচারপতির। ঝুট ব্যবসাকে কেন্দ্র করে রাজধানীর বাড্ডায় ট্রিপল মার্ডার, জানালো ডিবি, গ্রেফতার 2। চট্টগ্রামে গুলিতে একজন নিহত, র্যাবের দাবি বন্দুকযুদ্ধ। ফেসবুকে প্রাণনাশের আশঙ্কা করে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিক প্রবীর শিকদারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আজই তোলা হবে ফরিদপুর আদালতে। এবং রাজধানীতে বেপরোয়া মোটরসাইকেল আরোহীরা, হরহামেশাই ঘটছে দুর্ঘটনা, কঠোর শাস্তির পরামর্শ নগরবিদদের, শৃঙ্খলা আনার অঙ্গীকার ট্রাফিক বিভাগের। তেইশ বছর আগে ভেজাল প্যারাসিটামল খেয়ে 76 শিশু মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিসিআই কোম্পানির 6 কর্মকর্তা 10 বছর করে কারাদণ্ড এবং প্রত্যেককে 2 লাখ টাকা জরিমানা করেছেন আদালত। সকালে ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এম আতোয়ার রহমান এই রায় দেন। বিসিআই ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক, ব্যবস্থাপক সহ 6 জনকে 10 বছরের কারাদণ্ডের পাশাপাশি 2 লাখ টাকা করে জরিমানাও করেন আদালত। জরিমানার টাকা দিতে না পারলে আসামিদের আরও 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। 1992 সালে তৎকালীন ঔষধ প্রশাসন কর্তৃপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। তখন বিসিআইয়ের ভেজাল সিরাপ খেয়ে সারা দেশের বিভিন্ন জেলায় 76 শিশু মারা গিয়েছিল। একই অভিযোগে গত বছরের 22 জুলাই অন্য একটি মামলায় অপর ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালসের 3 জনকে 10 বছরের কারাদণ্ড এবং 2 লাখ টাকা করে জরিমানা করা হয়েছিল। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মন্ত্রিত্ব সংসদ সদস্য পদে বহাল থাকা নিয়ে দায়ের করা রিটে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই বিভক্ত আদেশ দেন। বেঞ্চের সিনিয়র বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী মায়ার মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদে থাকা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে 2 সপ্তাহের রুল জারি করেন। তবে কনিষ্ঠ বিচারপতি আশরাফুল কামাল এই রিটটি খারিজ করে দেন। এই বিভক্ত রায়ের কারণে রুলটি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি এস.কে সিনহার কাছে পাঠানো হবে। গত 7 জুলাই হাইকোর্টে এই রিটটি দায়ের করেন এক আইনজীবী। ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বাড্ডায় ট্রিপল মার্ডারের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। রাতে মামলা 2 জনকে আসামিকে আটক করেছে ডিবি পুলিশ। দুপুরে রাজধানী মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানান তিনি। হত্যাকাণ্ডের সময় 8 জন সন্ত্রাসী ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা যায়। রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী বাড্ডা থেকে একজন ও ভাটারা থেকে অপর এক আসামিকে আটক করা হয়। গত বৃহস্পতিবার রাতে মধ্য বাড্ডার আদর্শনগরে সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 3 জন নিহত হয়। জুট ব্যবসাকে কেন্দ্র করে মাহবুব গামা তাকে আসলে হত্যার সিদ্ধান্ত নেয় এই কতিপয় ব্যক্তি দুষ্কৃতিকারী। তার ভিতরে মিলনের ফারুক মিলন, তার সহযোগীরা ছিল। সেই মূলত এই ঘটনার পরিকল্পনাকারী বলে আমরা জানতে পেরেছি। 8 জন ঘটনাস্থলে এসেছিল
যারা সরাসরি ক্লিং মিশনে অংশ নিয়েছে। এর ভিতরে কয়েকজনের হাতে অস্ত্র ছিল, সকলের হাতে অস্ত্র ছিল না। 3টি অস্ত্র হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে। চট্টগ্রামের আকবর শাহ এলাকায় গুলিতে আলাউদ্দিন আলো নামে একজন নিহত হয়েছেন। তবে র্যাবের দাবি সেই ইয়াবা ব্যবসায়ী এবং বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে। র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন আহমেদ জানান, ইয়াবা ব্যবসায়ী আলো ইয়াবার চালান পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে ভোরে নগরীর আকবর শাহ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা গুলি চালালে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। প্রায় 15 মিনিট বন্দুকযুদ্ধের পর র্যাব ঘটনাস্থল থেকে আলোর লাশ উদ্ধার করে। র্যাব আরও জানায়, এর আগে গত বছর 5 লাখ ইয়াবা ও 19 লাখ টাকা সহ আলোকে আটক করেছিল তারা। পরে জামিনে এসে আবারও সে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে। তথ্য প্রযুক্তি আইনে রাজধানীর নিজ কার্যালয় থেকে সাংবাদিক প্রবীর শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজের মৃত্যুর জন্য কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব দায়ী থাকবেন ফেসবুকে এমন স্ট্যাটাস দেওয়ায় ফরিদপুরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার পর তাকে ফরিদপুর কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে। আজই তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। রিপোর্টার এম.আর. আমিন ও ফরিদপুর থেকে সুমন ইসলামের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 10 আগস্ট প্রাণনাশের আশঙ্কা করে ফেসবুকে স্ট্যাটাস দেন সাংবাদিক প্রবীর শিকদার। স্ট্যাটাসে তিনি তার মৃত্যুর জন্য এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ধনকুবের মুসা বিন শমশের ও যুদ্ধাপরাধী বাচ্চু রাজাকার দায়ী থাকবেন বলে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে রোববার রাতে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন অতিরিক্ত সরকারি কৌশলী ও জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা স্বপন কুমার পাল। চক্রান্ত আমাদের কাছে মনে হচ্ছে যে তার বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র হইতেছে এবং এই লেখাটা যারা পড়বে তাদের ভিতরে একটা উস্কানি তৈরি হবে। তাদের আমার মন্ত্রী, আমার নেতার প্রতি মানুষের একটা ঘৃণা জন্ম নেবে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই এই ষড়যন্ত্রটা করছে বলে আমার মনে হয়েছে এবং যে কারণে আমি একটা মামলা করছি কোতোয়ালি থানায় প্রবীর শিকদারের বিরুদ্ধে। এদিকে সুনির্দিষ্ট মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। প্রবীর শিকদার উনি ওনার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে মাননীয় আমাদের বর্তমান সরকারের একজন মন্ত্রীকে লিখে তার মৃত্যুর কারণ সংক্রান্তে একটু মন্তব্য করেছেন, একটা স্ট্যাটাস দিয়েছেন। ওই স্ট্যাটাসের রেসপেক্টে তথ্য প্রযুক্তি আইনে আমরা ওনাকে গ্রেপ্তার দেখিয়েছি। বর্তমানে এই সংক্রান্তে একটা মামলাও হয়েছে এবং তাকে কোর্টে প্রেরণের জন্য আইনি প্রক্রিয়া কার্যক্রম চলতেছে। রোববার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে নিজ অফিস থেকে শেরেবাংলা নগর থানা পুলিশ সাদা পোশাকে প্রবীর শিকদারকে তুলে নিয়ে যায়। পরে তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয় হয়ে রাত 1টার দিকে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়। বাবা নিজের জীবন সংকটের জন্য 3 জন মানুষকে দায়ী করে একটা স্ট্যাটাস দিয়েছিল। তো ওনারা সেই স্ট্যাটাসের কপিটাই দেখালেন, দেখিয়ে বললেন যে তাদের আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে, এই জন্য তাকে রেখে দেওয়া হবে। প্রবীর শিকদার যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করতেন। তিনি বাংলা 71 ও উত্তরাধিকার 71-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাসমিন আফরোজ, সময় সংবাদ। দুর্নীতি দমন কমিশন সংশোধন আইন 2015-এর খসড়া এবং মানি লন্ডারিং প্রতিরোধ সংশোধন আইন 2015-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকাল 10টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে শুরু হয় মন্ত্রিসভার নিয়মিত এই বৈঠক। বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমর হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সহ মন্ত্রিপরিষদের সদস্যরা যোগ দেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ব্রিফ করেন। 2005 সালের 17ই আগস্ট দেশজুড়ে জেএমবি সিরিজ বোমা হামলার 10 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি সবগুলো মামলার বিচার কাজ। কেন বিচারের এই দীর্ঘসূত্রতা? এমন প্রশ্নের উত্তরে মহানগর পিপি জানান, তদন্তকারী সংস্থাগুলো সময় মতো সাক্ষী হাজির করতে না পারায় দীর্ঘায়িত হচ্ছে বিচার কাজ। আর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, সাক্ষীদের অনেকেই ঠিকানা পরিবর্তন করায় সময় মতো হাজির করা যায় না তাদের। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 2005 সালের 17ই আগস্ট মুন্সিগঞ্জ বাদে দেশের 63টি জেলার 503টি স্থানে একযোগে বোমা হামলা চালিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছিল জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। মূলত নিজেদের অস্তিত্ব জানান দেয়া, আলোচনায় আসা এবং ভীতি ছড়ানোর উদ্দেশ্যে চালানো হয়েছিল এই বোমা হামলা। প্রতিটি বিস্ফোরণ স্থলে পাওয়া গিয়েছিল জেএমবির লিফলেট। এই ঘটনায় 2 জন মারা গেলেও আহত হয়েছিলেন বহু মানুষ।
17 আগস্ট বোমা হামলার ঘটনায় দেশজুড়ে মামলা হয়েছিল 161টি। এর মধ্যে বিচার কাজ শেষ হওয়া 102টি মামলায় 15 জনকে মৃত্যুদণ্ড, 247 জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং খালাস দেওয়া হয়েছে 118 জনকে। আর 660 জন আসামির মধ্যে পলাতক 53 এবং জামিনে রয়েছেন 35 জন। মেইনলি সাক্ষীর কারণে এই বিচারটা হচ্ছে না, সাক্ষীর অনুপস্থিতির কারণে। তো সাক্ষী হয়েছে ওই সময় যারা ঘটনাস্থলের আশেপাশে ছিল, দেখেছে তারা, তো তারা অনেকে ঠিকানা পরিবর্তন করে হয়তো চলে গিয়েছে। যিনি তদন্ত করবেন তার উচিত হবে যে যাকে সাক্ষী মানা হবে তার সেখানে স্থায়ী ঠিকানা এবং তার একটা মোবাইল নাম্বার যদি থাকে সেটা উল্লেখ করতে হবে। সাক্ষী হাজির করার দায়িত্ব অবশ্যই পুলিশের, পুলিশ এই কাজটি করেও থাকে। গত কয়েক বছরে জেএমবির শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতার বিচার কাজ শেষ ও রায় কার্যকর হলেও এখনো তৎপর এই জঙ্গি সংগঠনটি। সুযোগ পেলে তারা আবারও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে মত র্যাব পুলিশের। জঙ্গিবাদ যাতে পুনরায় এদেশে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে সে ব্যাপারে সব রকমের পদক্ষেপ আমরা গ্রহণ করছি এবং আমরা বিশ্বাস করি যে জেএমবির মতন সংগঠন যারা এক সময় যে সারা দেশে যেভাবে নাশকতার সৃষ্টি করেছিল তাদের পক্ষে পুনরায় আবার এরকম নাশকতা করা সম্ভব নয়। তারা আরো বলেন, জঙ্গিবাদ বিষয়ে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে, তবে বৈশ্বিক প্রেক্ষাপটে জঙ্গিবাদের বিস্তারে তারা নতুন করে উৎসাহিত হতে পারে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির 35 সক্রিয় সদস্যকে আইনের আওতায় আনা যায়নি। 2005 সালে মহানগরীর বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ এবং আত্মঘাতী বোমা হামলার সঙ্গে জড়িত এই জঙ্গি সদস্যদের নাম পাওয়া গেলেও বিস্তারিত ঠিকানা না পাওয়ায় তারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। এ অবস্থায় তারা অন্য কোনো সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়ছে কিনা তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। রিপোর্ট কমলদের। 2005 সালের 17 আগস্ট চট্টগ্রামের 20টি স্থান সহ দেশের 63 জেলায় একযোগে বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের শক্তির জানান দেয় জেএমবি। সারা দেশে বিস্ফোরণ ঘটানোর জন্য বোমা তৈরি বিস্ফোরক পাঠানো হয়েছিল চট্টগ্রাম থেকেই। এরপর পুরো বছর ধরে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বোমা হামলা চালায় জঙ্গি সংগঠনটি। আর এ সময় চিহ্নিত করা হয় অন্তত 60 জঙ্গি সদস্যকে, কিন্তু এর বিশাল একটি অংশ রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে। 17টি মামলায় প্রায় 50 থেকে 60 জন আসামি ছিল, তাদের বেশ কিছুকে আমরা আটক করেছিলাম এবং দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু জঙ্গি আটক হয়েছিল। এছাড়া আমরা 35 থেকে 36 জনকে আমরা আইডেন্টিফাই নাম ঠিকানা পেলেও তাদের ঠিকানাটা আমরা আইডেন্টিফাই করতে পারি নাই বলে তখন আমরা তাদেরকে আইনের আওতায় আনতে পারি নাই। এক্ষেত্রে চিহ্নিতদের আইনের আওতায় আনার মাধ্যমে জঙ্গিদের লাগাম টানতে না পারায় দেশের জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ার আশঙ্কা আইনজীবীদের। শনাক্ত করা, এটা আইনের মানে তাদেরকে সাজা দেওয়া, তাদের বিরুদ্ধে কথা বলা, তাদের সাক্ষী উপস্থাপনের ক্ষেত্রে আমাদের অনেক জটিলতা সৃষ্টি করে, আইনের বিভ্রাট সৃষ্টি করে এবং যথাযথ সাক্ষী প্রমাণের অভাবে মামলা খারিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। গ্রেপ্তার না করলে তো এটা দুর্ভাগ্য, তাহলে তো জঙ্গি তৎপরতা বেড়ে যাবে, এটা তো আপনার থামা যাবে না। তবে পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলছেন, পলাতক জঙ্গিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা থেমে নেই। তারা অন্য কোনো জঙ্গি সংগঠনে যোগ দিয়েছে কিনা বা তাদের যে জঙ্গি তৎপরতা সেটি অব্যাহত আছে কিনা সেটি খুঁজে দেখার জন্য এটা আমাদের যে গোয়েন্দা তৎপরতা সেটি অব্যাহত আছে এবং এ ধরনের কাউকে পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আমরা তাদেরকে গ্রেফতার করব। ইতিমধ্যে আমরা একজনকে গ্রেফতার করেছি। চিহ্নিত 35 জঙ্গিকে আইনের আওতায় আনতে না পারার পাশাপাশি গ্রেফতারকৃত আরো কয়েকজন জঙ্গি জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরো থাকছে। টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে কুমিল্লার 200 হেক্টরের বেশি সবজি ক্ষেত, ক্ষতির মুখে কৃষক। রাজধানীতে বেপরোয়াভাবে চলছে মোটরসাইকেল, এমন বিশৃঙ্খল চলাফেরায় দুর্ঘটনা সহ নানা বিড়ম্বনায় পড়ছে পথচারী সহ বিভিন্ন যানবাহন। পরিস্থিতি মোকাবেলায় কঠোর শাস্তির মাধ্যমে মোটরসাইকেল আরোহীদের নিয়ন্ত্রণে আনার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। শিগগিরই অত্যাধুনিক প্রযুক্তি আর বিআরটিএর সহযোগিতায় চালকদের শৃঙ্খলায় আনার অঙ্গীকার ট্রাফিক বিভাগের। রাজধানীর রাস্তায় বিপজ্জনক যান নিয়ে মুজাহিদ শুভর 3 পর্বের ধারাবাহিকের আজকের রিপোর্ট মোটরসাইকেল নিয়ে। প্রতিদিন অধিকাংশ রাস্তার মোড়ে ট্রাফিকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে মোটরসাইকেল চালকরা। বিশেষজ্ঞ সহ সাধারণ মানুষের মত, রাজধানীতে অন্যান্য যানের কারণে ঘটে যাওয়া অজস্র দুর্ঘটনার অন্যতম উৎস এসব মোটরসাইকেল আরোহীদের বেপরোয়া চলাচল। মোটরসাইকেল বেপরোয়া চালানোর কারণে যারা নাকি অন্যান্য ড্রাইভাররা আছে তারা হেজিটেট হয়ে যাচ্ছে, এতে অহরহ দুর্ঘটনা ঘটছে। ইয়াং জেনারেশন যারা তারাই বাইক নিয়ে স্টাইল করতেছে, এই স্টাইলের জন্য বেপরোয়া গাড়ি চালানোর কারণে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতেছে।
সড়ক যোগাযোগ ব্যবস্থা বিশৃঙ্খলার পেছনেও রয়েছে মোটরসাইকেল। ঘন ঘন দিক পরিবর্তন, ওভারটেকিং ছাড়াও ফুটপাতে উঠে সাধারণ পথচারীদের আতঙ্ক হয়ে উঠেছে যন্ত্রচালিত এই 2 চাকার যান। এমনিতেই আমাদের ফুটপাতের মানুষের চলাচলের রাস্তা কমে গেছে, তো এইখান দিয়ে যদি আবার একটু মোটর বাইক যায় তাহলে আমাদের হাঁটা চলার জন্য খুব কষ্টকর হয়ে পড়ে। মোটরসাইকেল ব্যবহার করে সেটা আইন শৃঙ্খলা বাহিনী দেখে না, মানে তাদের ব্যর্থতার জন্যই মোটরসাইকেল উপরে উঠে। আর হঠাৎ যখন ফুটপাতের উপরে মোটরসাইকেল তুলে দেয় তখন আমরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ি, অনেক সময় মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট করতে পারি। অনিয়ন্ত্রিত এসব আরোহীদের নিয়ন্ত্রণে আনতে কঠোর শাস্তি প্রয়োগের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। এই মোটরসাইকেলের চালকদের ড্রাইভিং লাইসেন্স জনিত নিয়ন্ত্রণ পরিচালনা করার প্রয়োজন এবং তাদেরকে এই ধরনের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কঠোরভাবে জরিমানা করা, লাইসেন্স বাতিল করা এবং ফুটপাতের উপর দিয়ে চললে ওই মোটরসাইকেল কনফিসকেট করা বা বাজেয়াপ্ত করার মতো দৃঢ় পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। শিগগিরই অত্যাধুনিক ক্যামেরা ও কঠোর লাইসেন্সিং এর মাধ্যমে মোটরসাইকেল চালকদের নিয়ন্ত্রণের আশ্বাস ট্রাফিক বিভাগ প্রধানের। মোটরসাইকেল বলি বা অন্য কোনো গাড়ি বলি এরকম ফুটপাতে উঠাই দেবে বা রং রোডে ঢুকবে, আমরা এদেরকে ছবি উঠাই রাখবো। ছবি উঠায় এই নাম্বারের এগেনস্টে বিআরটিতে ঠিকানা নিয়ে আমরা তাদের কেস স্লিপ তাদের বাসার ঠিকানা পাঠিয়ে দেবো। তাহলে আমার ওই ম্যান পাওয়ার মিসইউজ না করেও আমরা এগুলাকে আরও সুষ্ঠুভাবে এবং সঠিকভাবে নিয়ন্ত্রণের সুযোগ পাব। সমস্যা সমাধানে বিদ্যমান আইনের সংশোধনের মাধ্যমে জরিমানা ও শাস্তির মাত্রা বাড়ানোর পরামর্শ ট্রাফিক বিভাগের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বাংলাদেশকে এখনও পূর্ব পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেই বেগম জিয়া 15 আগস্ট কেক কেটে জন্মদিন পালন করেন। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক আলোচনা সভায় রাজন হত্যায় যে পুলিশ বাহিনীর সদস্যরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের নাম চার্জশিটে অন্তর্ভুক্তেরও তিনি দাবি জানিয়েছেন। এরা হচ্ছে যারা বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসকে বিকৃতি করে, যারা বাংলাদেশকে পাকিস্তানিকরণ করতে চায়, যারা পূর্ব তদানীন্তন পূর্ব পাকিস্তানে পরিণত করতে চায়, তারা এখনো একই রাজনীতি তারা পোষণ করছে। যেদিন আপনারা 15 আগস্টের এই জন্মদিনের এই বিভৎস কেক কাটা থেকে বাদ যাবেন, তখন আমরা বুঝব আপনারা স্বাধীন বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছেন। বর্তমান সরকারের আইনগত ভিত্তি থাকলেও নৈতিক ভিত্তি না থাকায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এ সময় দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে সাধুবাদ জানান তিনি। দেশে যখন প্রতিদিন মানুষ খুন হচ্ছে, শাসক দলের লোকেরা নিজেদের হাতে খুন হচ্ছেন, তখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা ভয়াবহ এটা বলার অপেক্ষা রাখে না। মাননীয় প্রধানমন্ত্রী যদি একটু ত্যাগ স্বীকার করেন, অর্থাৎ তিনি যদি প্রধানমন্ত্রীর পদ থেকে যদি স্টেপ ডাউন করেন, তিনি যদি বলেন যে তিনি একটি নির্বাচন দিতে চান, একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তিনি যদি পদত্যাগ করেন এবং একটা অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করে দেন, একটি নির্বাচনকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করার জন্য যদি পরিবেশ তৈরি করে দেন, তার সরকারের এখন এখন যে বর্তমান সংসদ চলছে, এই সংসদটির নৈতিক ভিত্তি না থাকলেও আইনি ভিত্তি তো রয়েছেই। চাঁদপুরে শোক দিবসের জন্য চাঁদা না দেয় ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এ পর্যন্ত 5 জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের দুপুরে আদালতে নেওয়ার কথা রয়েছে। গতকাল কচুয়া উপজেলার পূর্ব সহদেবপুর ইউনিয়নে হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানায়, জাতীয় শোক দিবস পালনের নামে ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাসের কাছে চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। চাঁদা না দেয় গতকাল প্রধান শিক্ষক সহ 2 শিক্ষককে মারধর করে তারা। এ ঘটনার প্রতিবাদ জানাতে গতকাল সকালে স্কুল প্রাঙ্গণে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় সন্ত্রাসীরা আবারও লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালালে আহত হয় অর্ধশতাধিক ছাত্রছাত্রী। এই ঘটনায় গতকাল সন্ধ্যায় কচুয়া থানায় 8 জনের নাম উল্লেখ সহ 25 জনের বিরুদ্ধে মামলা করে স্কুল কর্তৃপক্ষ। অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে জলাবদ্ধতায় কুমিল্লার 5টি উপজেলার 215 হেক্টর ক্ষেতের সবজি নষ্ট হয়ে গেছে। এতে লাখ টাকা ক্ষতির মুখে পড়েছেন সবজি চাষিরা। এই অবস্থায় কৃষকদের সহায়তায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে ইতিমধ্যেই মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কুমিল্লার প্রতিনিধি বাহার রায়হানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
অতিরিক্ত বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কুমিল্লা, চান্দিনা, বুড়িচং, সদর দক্ষিণ, ব্রাহ্মণপাড়া ও বরুড়া উপজেলার 215 হেক্টর সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে। চাষিদের দাবি, পচে গেছে বেগুন, ঝিঙ্গা, কাঁচা মরিচ, শসা ও লাউ সহ কয়েক কোটি টাকার সবজি। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। বিরাট এই লোকসান কাটাতে সরকারি সহযোগিতা চেয়েছেন তারা। সবজি লাগাইছি 15-16 শতক জায়গা, 5000 টাকা খরচ করছি। আমার জমিগুলো মার গেছে। আমরা 20-30 হাজার টাকার মতন ফুজি গেছে, বৃষ্টি সবকিছু শেষ হয়ে গেছে। সারা দেশে এখান থেকে আমরা তরকারি সাপ্লাই হই। এখন যে বৃষ্টি হয়েছে, যে নষ্ট হয়েছে, এই নষ্ট মনে করেন যে গৃহস্থ যে মানে আর উড়ার মতন আর কোনো ইয়ে নাই, তার সাধ্য নাই। এখন যদি সরকার কিছু সহযোগিতা করে তাহলে আমরা বাকি আবার ক্ষেত ফসল ফলাইতে পারবো না। আমরা ফসল ফলানোর মধ্যে আমাদের হাতে কোনো টাকা পয়সা নাই। তবে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আমরা আগাম শীতকালীন সবজি করার জন্য উদ্বুদ্ধ করছি এবং বিভিন্ন রকমভাবে তাদেরকে পরামর্শ, প্রশিক্ষণ দিচ্ছি এবং এ ব্যাপারে আমরা মন্ত্রণালয়ে প্রতিবেদনও দাখিল করেছি। সরকারি তরফ থেকে যদি কোনো আমাদের এই বিষয়ে কোনো সহায়তা আসে, আমরা সেগুলি উপস্থিত করতে পারব। গত বছর এ জেলায় বর্ষা মৌসুমে 450 মিলিমিটার বৃষ্টিপাত হলেও এ বছর 607 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। নরসিংদীর মনোহরদী উপজেলায় আশঙ্কাজনক হারে বেড়ে গেছে ডাকাতির ঘটনা। এ অবস্থায় ডাকাত আতঙ্কে রাত পার করছেন স্থানীয়রা, আর ডাকাতি প্রতিরোধে রাত জেগে পাহারা দিচ্ছেন তারা। গত 2 মাসে এই উপজেলায় কমপক্ষে 25টি ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশের হিসেবে এই সংখ্যা মাত্র 3টি। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য, কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর মনোহরদী উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে বাসা বাড়িতে ডাকাতির ঘটনা। সংঘবদ্ধ ডাকাতরা বাসার গ্রিল ও তালা কেটে ঘরে ঢুকেও অস্ত্রের মুখে লোকজনকে জিম্মি করে টাকাসহ মালামাল লুট করে নিচ্ছে। গত 2 মাসে ডাকাতের হামলায় আহত হয়েছে সাধারণ মানুষ, সাংবাদিক, এমনকি পুলিশও। ছেলেটা হঠাৎ চিৎকার মারছে, 1 মিনিটের ভিতর দরজা হুক ভাঙ্গা ভিতরে আইই আমার বাড়ি শুরু করছে। বাড়ি দেওয়ার পর আমি উঠছি, উঠার পরে আমার বলতেছে যদি একটা চিৎকার দেস দাও দাও, তোর ছেলের এখন জবাই করে ফেলাবো। সবাই কাছ থেকে জিম্মি করে টাকা পয়সা বাড়িতে ছিল সবকিছু নিয়ে গেছে। আজকে আমার বাড়িতে এলো, আরেকদিন আরেক বাড়িতে এলো, এইভাবেই তো আমাদেরকে নিঃস্ব করে দিতেছে। 60-70 বছরের মধ্যে কোনো ডাকাতি হয়েছে বলে মনে হয় না, কিন্তু বর্তমানে ডাকাতি প্রবণতা অনেক বাইরে গেছে। স্থানীয়দের দাবি, গত 2 মাসে এই উপজেলায় কমপক্ষে 25টি ডাকাতির ঘটনা ঘটেছে। তবে পুলিশি ঝামেলার কারণে ডাকাতির ঘটনায় মামলা দায়ের করতে আগ্রহ প্রকাশ করেন না ভুক্তভোগীরা। সন্ধ্যা হলেই ডাকাত আতঙ্কে মনোহরদী উপজেলার সব রাস্তাঘাট নীরব হয়ে যায়। ডাকাত দমনে পুলিশের সহযোগিতা না পেয়ে নিজেরাই এখন রাত জেগে গ্রামে গ্রামে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। চেয়ারম্যান সাহেব অর্ডার দিচ্ছে যে তোমরা নিজেরা নিজেদের এলাকা জনগণকে নিয়ে পাহারার ব্যবস্থা করো। পাহারা চলতেছে আজকে 2.5 মাস যাবত। এর মাঝে কোনো রাত আমরা আতঙ্কে ঘুমাইতে পারি না। যতটুকু প্রশাসনের সহযোগিতা দরকার তার কিছুই পাইতেছি না। তবে পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ অস্বীকার করে জেলা পুলিশ সুপার জানালেন, ডাকাতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 3টা মামলা হয়েছে এবং 2টা মামলায় গ্রেপ্তার আছে। বর্ডারিং এলাকা হওয়াতে এবং বিচ্ছিন্নভাবে বাড়িগুলি থাকাতে আসলে ডাকাতরা এখানে ডাকাতির ঘটনা বেশি হচ্ছে। এলাকাগুলি আমরা আইডেন্টিফাই করছি, সেখানে তদন্ত কেন্দ্রের আমরা প্রস্তাব পাঠাবো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সবশেষ গত 11 আগস্ট উপজেলার লেবুতলায় একজন ব্যবসায়ী ও একজন প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এতে 2 জন আহত এবং 5 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। সময় সংবাদ, নরসিংদী। অটিজম আক্রান্ত শিশুর উন্নয়নে বাবা মা ও পরিবারের সদস্যদের সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার্স ও অটিজমের জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি সাইমা ওয়াজেদ পুতুল। সকালে রাজধানীর আইসিডিডিআরপিতে অটিজমের ওপর গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। পাশাপাশি পরিবারের সদস্যদের অটিজমের চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ারও তাগিদ দেন তিনি। দেখা যায় যে একটা বাবা মা হোক, কেয়ার গিভার হোক, নানা নানি, দাদা দাদি হোক, কি ভাই বোন হোক, যে ওই যার অটিজম আছে, যে প্রত্যেকটা দিন তার সাথে সময় কাটাচ্ছে, তাকে সব থেকে বেশি শিখতে হবে, তাকে জানতে হবে, তাকে ওই ট্রিটমেন্ট প্রসেসের একটা পার্টনার হতে হবে। আর এই জন্য এই স্টাডিটা এত গুরুত্বপূর্ণ, কারণ এটা দেখার যে কিভাবে এই ট্রেনিংটা হয় দেওয়া যেতে পারে। বাংলাদেশ নৌবাহিনীর কাছে 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে সহায়তাকারী ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী রণতরী বিক্রান্তের সিরিমোনিয়াল লাইফ বয় এবং ব্রিজ উইন্ডো ফ্রেম স্মৃতি স্মারক হস্তান্তর করেছে ভারতীয় হাইকমিশন। সকালে রাজধানীতে নৌবাহিনীর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই স্মৃতি স্মারক চিহ্ন নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল
এম ফরিদ হাবিবের কাছে হস্তান্তর করেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গোপসাগরে নিয়োজিত রণতরী বিক্রান্ত থেকে উপর্যুপরি বিমান হামলা পরিচালনা করার কারণে বাংলাদেশে পাকিস্তান নৌবাহিনীর অপারেশনাল কার্যক্রম সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। 1997 সালে আইএসএস বিক্রান্তকে ডিকমিশন করে জাদুঘরে স্থানান্তর করে ভারতীয় নৌবাহিনী। পরে 2014 সালে রণতরীটি ভেঙে ফেলা হয়। 1947 সালের দেশভাগের পর থেকেই স্বাধীনতা সংগ্রামের জন্য বাঙালির লড়াই দেখেছে বিশ্ব। 2 দশকের সংগ্রামের পর রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়েই স্বাধীন রাষ্ট্র পেয়েছেন এদেশের মানুষ। বাংলাদেশের মানুষের কাছে স্বাধীনতা, মর্যাদা ও সমতার চেয়ে বড় কিছু নেই। সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে দৌমা শহরের ব্যস্ত বিপণী বিতানে আসাদ বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 110 জন। এছাড়া আহত হয়েছেন 3 শতাধিক। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। যদিও নিহতের সংখ্যা 100 বলে জানিয়েছে দৌমার জনপ্রতিরক্ষা দপ্তর। হামলায় আশপাশের বহু ভবন ধ্বংস হয়ে গেছে। এছাড়াও বেশ কয়েকটি গাড়িও এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়। 1 সপ্তাহের ব্যবধানে এই নিয়ে ওই এলাকায় দ্বিতীয় দফা হামলা চালানো হলো। এর আগে গত বুধবার একই এলাকায় বিমান হামলায় প্রাণ হারান অন্তত 27 জন। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 40 জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী গণসংযোগ বিভাগ আইএসপিআর এর বরাত দিয়ে রোববার এই খবর জানায় দেশটির গণমাধ্যম। খবরে বলা হয়, উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল উপত্যকায় অপারেশন জারভে আজাবের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। দেশটির আফগান সীমান্তে তালেবান জঙ্গিদের উৎখাত করতেই এই অভিযান চালানো হচ্ছে বলে জানানো হয় ওই বিবৃতিতে। শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনে এবার ভোটার সংখ্যা প্রায় 1.5 কোটি। এ উপলক্ষে দেশটিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে নির্বাচনে বিপুল ভোট পেয়ে জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। বিভিন্ন নির্বাচনী জরিপ অবশ্য ইঙ্গিত দিচ্ছে রাজাপাকসের জয়ের দিকেই। এবছর জানুয়ারি মাসে প্রেসিডেন্ট নির্বাচনে তারই স্বাস্থ্যমন্ত্রী শ্রীসেনার কাছে পরাজিত হন 2 মেয়াদের রাষ্ট্রপতি রাজাপাকসে। দীর্ঘদিন ধরে তামিল গেরিলাদের সঙ্গে চলা গৃহযুদ্ধের অবসান ঘটানোয় রাজাপাকস প্রথম মেয়াদে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলেও দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তার সরকারের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং দমন-পীড়নের ব্যাপক অভিযোগ ওঠে। রজার্স কাপ টেনিসের খবর। সার্বিয়ার নোভাক জোকোভিচকে হারিয়ে রজার্স কাপের পুরুষ একক জিতেছে ব্রিটিশ অ্যান্ডি মারে। এদিকে মেয়েদের এককে র্যাঙ্কিংয়ে 2 নম্বরে থাকা সিমোনা হ্যালেপকে হারিয়ে শিরোপা জিতেছে সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনসিস। টরন্টো এদিন ছেলেদের এককে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে খেলতে থাকেন জোকোভিচ ও অ্যান্ডি মারে। প্রথম সেটে জোকোভিচকে 6-4 গেমে হারিয়ে এগিয়ে যান ব্রিটিশ মারে। তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা জোকোভিচ। 4-6 গেমে জিতে ম্যাচে সমতায় ফেরেন তিনি। তবে তৃতীয় সেটে আবারও ঘুরে দাঁড়ান র্যাঙ্কিংয়ে 2 নম্বরে থাকা মারে। 6-3 গেমে জোকোভিচকে হারিয়ে রজার্স কাপ নিজের করে নেন অ্যান্ডি মারে। এটি জোকোভিচের বিপক্ষে মারের টানা 8 ম্যাচে হারের পর প্রথম জয়। এদিকে মেয়েদের এককে অনেকটা চমক দেখে শিরোপা জিতলেন সুইস তারকা বেলিন্ডা বেনসিস। উত্তেজনাপূর্ণ প্রথম সেটে হ্যালেপের বিপক্ষে 7-6 গেমে জিতে এগিয়ে যান বেনসিস। এর পরের সেটে অবশ্য একই ব্যবধানে জিতেন, সমতায় ফেরেন সিমোনা হ্যালেপ। তবে তৃতীয় সেটে 3-0 গেমে পিছিয়ে থেকে রোমানিয়ান তারকা সিমোনা ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছাড়লে শিরোপা নিশ্চিত হয় 18 বছর বয়সী বেনসিসের। ফ্রেঞ্চ লিগের খবর। নতুন মৌসুমটা বেশ ভালোভাবেই শুরু করেছে প্যারিস সেন্ট জার্মেই। গাজলেক এজাসিওকে 2-0 গোলে হারিয়ে টানা 2 জয় নিয়ে টেবিলের শীর্ষ অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্যারিসের ঘরের মাঠে দিন ইনজুরির কারণে আর্জেন্টিন তারকা অ্যাঞ্জেলো ডি মারিয়া ও আরেক তারকা ইব্রাহিমোভিচ খেলতে না পারলেও মাঠে তা বুঝতে দেয়নি থিওগো সিলভা লাভেজ্জিরা। খেলার 11 মিনিটেই ফ্রেঞ্চ মিডফিল্ডার মাতুইদির দুর্দান্ত গোলে পিএসজি 1-0 এগিয়ে যায়। এরপর 10 মিনিট পরে স্বাগতিক দলের 2 ব্রাজিলিয়ান তারকার সমন্বিত নৈপুণ্যে ব্যবধানটা দ্বিগুণ করে পিএসজি।
অভিজ্ঞ মিডফিল্ডার থিওগো মোত্তার কর্নার থেকে পাওয়া বলে হেড করে গ্যাজেলকে অ্যাজেসিওর জালে বল জড়ান থিওগো সিলভা। এরপরও পুরো ম্যাচে বেশ কয়েকবার জোরালো আক্রমণ করলেও আর গোলের দেখা পায়নি পিএসজি। ফলে 2-0 গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লরা ব্লার শিষ্যরা। Of the season, they move to the top of the standings following this 2-0 triumph over Gazalec Ajaccio. Blaise Matuidi and Thiago Silva with the first half strikes that are counted. দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে। ভেজাল প্যারাসিটামল খেয়ে 76 শিশু মৃত্যুর ঘটনার 23 বছর পর আরেক ওষুধ কোম্পানির পরিচালক সহ 6 জনের 10 বছর করে কারাদণ্ড, প্রত্যেকের 2 লাখ টাকা করে জরিমানা। মায়ার মন্ত্রী ও এমপি পদে থাকার বৈধতা চ্যালেঞ্জের রিটে হাইকোর্টের বিভক্ত আদেশ। কনিষ্ঠ বিচারপতি খারিজ করলেও রুল জারি সিনিয়র বিচারপতির। ঝুট ব্যবসাকে কেন্দ্র করে রাজধানীর বাড্ডায় ট্রিপল মার্ডার, জানালো ডিবি, গ্রেফতার 2। চট্টগ্রামে গুলিতে একজন নিহত, র্যাবের দাবি বন্দুকযুদ্ধ। ফেসবুকে প্রাণনাশের আশঙ্কা করে স্ট্যাটাস দেয় সাংবাদিক প্রবীর শিকদারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আজই তোলা হবে ফরিদপুরের আদালতে। এবং দেশ জুড়ে জেএমবির সিরিজ বোমা হামলার 10 বছরেও শেষ হয়নি বিচার কাজ। সাক্ষী হাজির করতে না পারায় দীর্ঘায়িত হচ্ছে বিচার। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।